বিসমিল্লাহ। পলিমার কি? পলিমার হচ্ছে এন, এখানে যখন পলিমার কি থাকবে তখন এইটাকে কল্পনা করে নিতে হবে। পলিমার যে এন সংখ্যক পলিমারের এইটা চিন্তা করতে হবে। এন সংখ্যক অ্যালকিন সমূহ উচ্চ চাপ ও উচ্চ তাপে অক্সিজেনের উপস্থিতিতে জৈব রাসায়নিক প্রক্রিয়া অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ও অণুকে একটার পর একটা পরস্পরের সাথে যুক্ত করে যে বৃহৎ আণবিক ভরের পদার্থে রূপান্তর করা হয় তাকে পলিমার বলে। এখন বলছে তাকে পলিমার বলে। পলিমারের বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য যখনই যাব তখনই বৈশিষ্ট্যতে পানি, তাপ, বিদ্যুৎ, স্থায়িত্ব, গলনাঙ্ক এবং জলীয় বাষ্প, বৈশিষ্ট্যতে এইগুলো থাকবে: পানি, তাপ, বিদ্যুৎ, স্থায়িত্ব, গলনাঙ্ক, বৈশিষ্ট্য। এখন পলিমারের পানিতে দ্রবণীয় নয়। কোনটা পানিতে দ্রবণীয় হবে না, এটা তাপ পরিবহন করতে পারে না, এটা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এটার স্থায়িত্ব হচ্ছে পলিমার, প্লাস্টিকের জিনিস বা হচ্ছে তুলার জিনিস, এটা স্থায়িত্ব হচ্ছে তুলনামূলক ধাতব পদার্থ থেকে তুলনামূলক কম। এটা হচ্ছে ধাতব পদার্থ থেকে তুলনামূলক কম। এর গলনাঙ্ক হচ্ছে প্রাকৃতিক পলিমারের গলনাঙ্ক ও কম এবং হচ্ছে কৃত্রিম পলিমারের গলনাঙ্ক বেশি। এর জলীয় বাষ্পের প্রভাব, প্রাকৃতিক পলিমারের জলীয় বাষ্পের প্রভাব আছে, কৃত্রিম পলিমারের জলীয় বাষ্পের প্রভাব নেই। আরেকটা হচ্ছে কি যে পলিমার মতে আছে, মতে হচ্ছে কি এর মান, এর হচ্ছে সান্দ্রতা উন্নত মানের এবং রং হচ্ছে এর রং এটা বর্ণহীন। শেষ। এর প্রকারভেদ, পলিমার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, একটা হচ্ছে কৃত্রিম পলিমার। উৎসের উপর ভিত্তি করে পলিমারকে দুইভাবে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক পলিমার, একটা হচ্ছে কৃত্রিম পলিমার। এখন প্রাকৃতিক পলিমার, এবার এদের পার্থক্য চাইলে এইটুকু সংজ্ঞা, এই তিনটে উপসংহার। তো পার্থক্য চাচ্ছে প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক থেকে যে সকল পলিমার পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম পলিমার হচ্ছে গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে সকল পলিমার তৈরি করা হয় তাকে কৃত্রিম পলিমার বলে। এবার হচ্ছে এর স্থায়িত্ব, প্রাকৃতিক পলিমারের স্থায়িত্ব কম, কৃত্রিম পলিমার যেহেতু এটা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তো তৈরি করা হচ্ছে, তাহলে এর বেশি, এর স্থায়িত্ব বেশি। এর গলনাঙ্ক কম, যেহেতু এটা হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র হবে তো এর গলনাঙ্ক বেশি। এর জলীয় বাষ্পের প্রভাব কি? বেশি। জলীয় বাষ্প প্রাকৃতিক জিনিসের জলীয় বাষ্পের প্রভাব বেশি। জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এর প্রভাব, জলীয় বাষ্পের উপস্থিতি এর উপরে প্রভাব বিস্তার করে, এর জলীয় বাষ্পের উপস্থিতি এর উপর প্রভাব বিস্তার করে না। এর উদাহরণ হিসেবে আমরা যেগুলো দেখতে পারি, এর উদাহরণ হিসেবে আসতে পারে রেশম, পশম, তারপর হচ্ছে তুলা, পাট, এইগুলো হচ্ছে রেশম, পশম, তুলা, পাট। আর এর হচ্ছে কৃত্রিম হচ্ছে রেয়ন, নাইলন, এগুলো রেয়ন, নাইলন না, এগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। আচ্ছা, পলিমার হচ্ছে প্লাস্টিক, তাহলে প্লাস্টিক, পিভিসি, তারপর হচ্ছে পিএসি, তারপর হচ্ছে পলিথিন, এগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। এবার এদের যদি ব্যবহার বলে তাহলে রেশম কী কাজে ব্যবহৃত হয়? তুলা তৈরিতে, এই যে প্রাকৃতিক পলিমার এইগুলো বলা হবে। আর কৃত্রিম পলিমারের ব্যবহার যদি বলা হয় তাহলে এইগুলো কী ব্যবহার হয় সেই হিসাব করে এগুলো হচ্ছে অ্যান্সার করতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে পলিমার প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া জাস্ট এই যে পলিমারকরণটা কি? যে প্রক্রিয়ায়, আর সবাই কি এন সংখ্যক অ্যালকিন সমূহকে উচ্চ চাপ ও উচ্চ তাপে অক্সিজেনের উপস্থিত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় একাধিক ক্ষুদ্র অণুকে একটির সাথে আরেকটি পরস্পর যুক্তের মাধ্যমে একটি বৃহৎ আণবিক ভরে পদার্থে রূপান্তর করা হয় তাকে পলিমারকরণ বলে। পলিমারকরণ বা পলিমারাইজেশন প্রক্রিয়া বলে। যেমন ব্যাখ্যা দিয়ে একটা, দুটো, তিনটা আঁকাবো। একটা হচ্ছে একাধিক দুটি মনোমার একসাথে যুক্ত হয়ে গঠন করে এক মনোমার যোগ এক মনোমার, মনোমার 2। তিনটি মনোমার একসাথে যুক্ত হয়ে গঠন করে হচ্ছে এক মনোমার যোগ এক মনোমার যোগ এক মনোমার হচ্ছে মনোমার 3। এন সংখ্যক মনোমার একসাথে যুক্ত হয়ে গঠন করে হচ্ছে মনোমার এন। এখন তাহলে মনোমারটা কি? মনোমার হচ্ছে যে সকল ক্ষুদ্র উপাদানগুলো, যে এন সংখ্যা অ্যালকেন, যে সকল ক্ষুদ্র উপাদানসমূহকে উচ্চ চাপ ও উচ্চ তাপে অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বৃহৎ আণবিক পদার্থে রূপান্তর করা হয় তাকে মনোমার বলে। এইটা যে পলিমার, এর একটা মনোমার, এর একটা হচ্ছে মনোমার। কয়েকটি পলিমার ও কয়েকটি মনোমারের নাম লেখো। পলিমার হচ্ছে প্লাস্টিকের হচ্ছে পলিথিন, এর মনোমার হচ্ছে ইথিন। তারপর হচ্ছে পিভিসি এবং পিএসি। পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর হচ্ছে
ভিনাইল, তাহলে এটা শুধুমাত্র ক্লোরোইথিন, এর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে ক্লোরোইথিন, এর হচ্ছে ক্লোরোইথিন, ভিনাইল অ্যাসিটেট, পলিভিনাইল অ্যাসিটেট, এর মনোমার হচ্ছে ভিনাইল অ্যাসিটেট, আর এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড না, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড না, এটা হচ্ছে ক্লোরাইড, সেটা হচ্ছে ক্লোরোইথিন, জাস্ট মনে রাখতে ক্লোরোইথিন, এটা হচ্ছে ক্লোরোইথিন, এর হচ্ছে ভিনাইল অ্যাসিড হচ্ছে ক্লোরোইথিন। এখন বলছে কি জৈব এবং অজৈব পলিমারের পার্থক্য, জৈব এবং অজৈব পলিমারের পার্থক্য থাকলে আমি কি বলেছি, স্থায়িত্ব, পার্থক্য থাকলে কোনটাকে দেখতে বলেছি এই যে এর স্থায়িত্ব, গলনাঙ্ক, জলীয় বাষ্প, এর সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে প্রথমে যাই জৈব জিনিসটা, যেটা হচ্ছে জৈব, এর স্থায়িত্ব কম থাকবে, অজৈব জিনিসের স্থায়িত্ব বেশি থাকবে, ব্যাস, এর স্থায়িত্ব বেশি। এর গলনাঙ্ক, জৈব জিনিসের গলনাঙ্ক কম থাকবে, অজৈব জিনিসের গলনাঙ্ক বেশি থাকবে। এর হচ্ছে জলীয় বাষ্পের প্রভাব, জৈব জিনিসের জলীয় বাষ্পের প্রভাব বেশি থাকবে, এর হচ্ছে স্থায়িত্ব হচ্ছে কম থাকবে, এর হচ্ছে তুলনামূলক কম হবে। এই তিনটা দেব। আর যদি হচ্ছে পাই পানি ও তাপ, এর পানির ধারণ ক্ষমতা বেশি হবে, এর তুলনায় কম হবে, তাপ ধারণ ক্ষমতা বেশি হবে, এর হচ্ছে তাপ ধারণ ক্ষমতা কম হবে, ব্যাস। জৈব অজৈব পলিমার কাকে বলে, এটা গেল। এখন হচ্ছে পলিমারকরণ পদ্ধতিতে কত প্রকার, এই যে পলিমারকরণ পদ্ধতি, এটা হচ্ছে কত প্রকার, এর দুই প্রকার, জুট পলিমারকরণ আর একটা হচ্ছে ঘনীভূত পলিমারকরণ। তাদের সংজ্ঞা দাও। জুট পলিমারকরণ যে পলিমারকরণ প্রক্রিয়ায় মনোমার থেকে কোনো পদার্থের অপসারণ করা হয় না। যে পলিমারকরণ প্রক্রিয়ায় বা বিক্রিয়ায় মনোমার থেকে জুট একদম যা আছে তাই যে কোনো মনোমারকে কী করা হয় না, কোনো মনোমারকে কোনো মনোপদার্থের অপসারণ করা হয় না, তাকে হচ্ছে জুট পলিমারকরণ বলে। আর ঘনীভূত পলিমারকরণ যে পলিমারাইজেশন প্রক্রিয়া, যে পলিমারকরণ প্রক্রিয়ায় মনোমার থেকে সামান্য পদার্থ অপসারণ করে নতুন বন্ধনের সৃষ্টি করা হয় তাকে ঘনীভূত পলিমারকরণ বলে। নতুন বন্ধনের সৃষ্টি করা হয় তাকে হচ্ছে ঘনীভূত পলিমারকরণ বলে। এবার প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমারের ব্যবহার হয়তো বললাম যে প্রাকৃতিক পলিমার কোনগুলো, তুলা, রেশম, পাট, তুলা, তারপরে হচ্ছে পশম, এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম পলিমার হচ্ছে প্লাস্টিক, পলিথিন, পিভিসি, পিভিসি হচ্ছে ক্লোরোইথিন, এটা মনে রাখতে হবে। এখন হচ্ছে মজার জিনিস চলে আসছে তন্তুর এই জিনিসটা মনে রাখতে গেলে এই ছকটা আগে মনে রাখতে হবে। তন্তু কি, তন্তু হচ্ছে আঁশ, এটা হচ্ছে দুই ভাগে, একটা প্রাকৃতিক তন্তু, এটা হচ্ছে কৃত্রিম তন্তু, একটা হচ্ছে উদ্ভিজ, একটা হচ্ছে প্রাণীজ। আর এটা হচ্ছে সেলুলোজ, এটা হচ্ছে নন সেলুলোজ। অর্থাৎ তন্তু কয় প্রকার, দুই প্রকার, একটা প্রাকৃতিক তন্তু, একটা হচ্ছে কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আবার দুই প্রকার, একটা উদ্ভিজ্জ আর এটা হচ্ছে প্রাণীজ, আর এটা হচ্ছে সেলুলোজিক, এটা হচ্ছে নন সেলুলোজিক। উদ্ভিজ্জের ভিতরে আছে উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে তুলা, পাট, আর প্রাণীর ভিতরে আছে পশম এবং হচ্ছে রেশম। আর সেলুলোজের ভিতরে আছে রেয়ন, এবং নন সেলুলোজের ভিতরে আছে হচ্ছে কি নাইলন। এটা তৈরি করা হয়, পশম তৈরি করা হয় হচ্ছে মেষের লোম থেকে, আর রেশম তৈরি করা হয় হচ্ছে পলু পোকার গুটি থেকে। আর এখানে হচ্ছে রেয়ন হচ্ছে SCC, হচ্ছে সেলুলোজ যে প্লাস কস্টিক সোডার বিক্রিয়ায় এবং কস্টিকের সাথে বিক্রিয়ায়। আর হচ্ছে যেটা হচ্ছে নাইলন নয়, সেটা হচ্ছে ডাইঅ্যামিন ও ডাইক্লোরো অক্সালিক অ্যাসিড এর মিশ্রণে হচ্ছে এটা তৈরি করা হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। এখন তন্তু বলতে আমি আসলে কি বুঝতেছি, তন্তু এই যে প্রথমে যে ছকটা হচ্ছে তন্তু হচ্ছে আঁশ, তন্তু এখানে আঁশ, তাহলে তন্তু হচ্ছে এই ছকটা সবসময় মনে রাখতে হবে, এই ছকটা মনে রাখতে হবে। তন্তু হচ্ছে একটা আঁশ জাতীয় পদার্থ, তন্তু হচ্ছে আঁশ জাতীয় বস্তু বা পদার্থ। তন্তু হচ্ছে একটি আঁশ জাতীয় পদার্থ যার গুরুত্বপূর্ণ রাসায়নিক যার গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হচ্ছে এটি তাপ প্রয়োগে নরম হয়ে গলে যায়। এটাই হচ্ছে তাপ প্রয়োগে নরম হয়ে গলে যায়। ব্যাস, ফাইবারের সংজ্ঞাটা আমি এখানেই দিলাম যে তন্তু হচ্ছে একটি আঁশ জাতীয় পদার্থ যার গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হচ্ছে এটি তন্তু, এটা হচ্ছে তাপ প্রয়োগে এটা হচ্ছে নরম হবে। এর গুরুত্বপূর্ণ হচ্ছে
তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ তাপ প্রয়োগে এটি হচ্ছে নরম হবে, নরম হয়ে গলে যাবে। এটা হচ্ছে এবার এর বৈশিষ্ট্য আমি বলেছি, এর বৈশিষ্ট্যগুলো যখনই থাকবে তখন হচ্ছে এটা বৈশিষ্ট্যগুলো যখন থাকবে এই যে প্রথমে পানি, তাপ, বিদ্যুৎ, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, এটা হচ্ছে তাপ অপরিবাহী, এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, এর স্থায়িত্ব হচ্ছে টেকসই, তারপরে হচ্ছে গলনাঙ্ক কম, প্রাকৃতিকের গলনাঙ্ক কম, কৃত্রিমের হচ্ছে বেশি, জলীয় বাষ্প প্রাকৃতিক কম, কৃত্রিমে হচ্ছে জলীয় বাষ্প প্রাকৃতিকে কম বেশি, আর কৃত্রিমে হচ্ছে কম। এটা এইভাবে দিলাম। প্রকারভেদ তো গেল। যদি বলা হয় এর প্রকারভেদ, যদি বলে তন্তু দুই প্রকার, এটা তো বললামই। এর প্রকারভেদ হলো প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তুর ভিতরে পার্থক্য। প্রকৃতি থেকে যে তন্তু পাওয়া যায় সেটাই প্রাকৃতিক তন্তু, কৃত্রিম হচ্ছে পরীক্ষা করে যেটা করা হয় সেটা। এবার ওই যে স্থায়িত্ব, এর স্থায়িত্ব প্রাকৃতিক জিনিসের স্থায়িত্ব কম থাকবে, এর বেশি হবে, এর গলনাঙ্ক কম হবে, এর হচ্ছে বেশি হবে। প্লাস্টিক দিয়ে করা থাকবে যেন এর গলনাঙ্ক বেশি, এর জলীয় বাষ্পের প্রভাব বেশি থাকবে, প্রাকৃতিক জিনিসের বেশি, এর হচ্ছে কম। প্রাকৃতিক যে তন্তু, প্রাকৃতিক তন্তুকে এখানে যে পার্থক্য দিয়েছে রেশম, পশম, তারপর হচ্ছে তুলা, আর হচ্ছে তুলার সাথে আর কি থাকছে, তুলার সাথে থাকছে পাট, আর এখানে থাকতে হচ্ছে রেয়ন, নাইলন। এখানে রেয়ন এবং নাইলন একটা জিনিস মনে রাখতে হবে, তন্তু এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে রেশম হচ্ছে সিল্ক, পশম হচ্ছে উল, রেয়ন এটা ঠিক আছে, আর তুলা হচ্ছে কটন। তাহলে এটা হচ্ছে তন্তু হচ্ছে ফাইবার মানে তন্তু, রেশম হচ্ছে সিল্ক, পশম হচ্ছে উলের তৈরি, উল হচ্ছে পশম। এবার হচ্ছে তন্তুর ব্যবহার লিখো। এগুলো কি কাজে ব্যবহার করা হয়? তন্তু হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে এইসব তন্তু দ্বারা কি হচ্ছে, সুতা তৈরি করা হচ্ছে, দড়ি তৈরি করা হচ্ছে, একদম ছোটো থেকে সুতা, দড়ি, তারপরে হচ্ছে কি করা হবে, কাপড় তৈরি করা হবে, তারপরে হচ্ছে কি বলে সেলাই করার, সার্জিক্যাল সুতা তৈরিতে, তারপর হচ্ছে ড্রেসিংয়ের সুতা তৈরিতে, প্যারাশুট তৈরিতে, শীতের কাপড় তৈরিতে, গ্রীষ্মের কাপড় তৈরিতে, আরামদায়ক, এই বিভিন্ন ধরনের এই তন্তুর ব্যবহার করা হয়। গবেষণায় এই ধরনের ব্যবহার করা হয়। তন্তু থেকে সুতা তৈরি করার প্রক্রিয়া, একদম তন্তু থেকে সুতা তৈরি করতে হচ্ছে জিএসবিসি, এটা মুখস্থ রাখতে হবে। জিএসবিসি, এখানে মুখস্থ রাখতে হবে জিএসবিসি। প্রথমে তন্তুকে সংগ্রহ করব, তারপর জিনিং করব, তারপরে হচ্ছে স্পিনিং করব। প্রথমে জিনিং করব, তারপর স্পিনিং করব, তারপর হচ্ছে ব্লেন্ডিং বা ব্লোন্ডিং করব, তারপর কাটিং একদম শেষের আগে কাটিং। তাহলে জিনিং, স্পিনিং, তারপর হচ্ছে বন্ডিং, তারপর হচ্ছে বন্ডিং করব, তারপর হচ্ছে কি ব্লেন্ডিংয়ের মতো বন্ডিং করব, তারপর কাটিং করব, ব্লোন্ডিং, স্পিনিং, আর হচ্ছে জিনিং, এগুলো দিলাম। এবার রেশম কি, এর বৈশিষ্ট্য কি? রেশম একই ধরনের জিনিস, এখান থেকে পড়ে যাব। রেশম কি, আমার কাছে যদি বলে রেশম কি, আমি এখান থেকে যাবো। রেশম একটা প্রাকৃতিক তন্তু যা পলু পোকার গুটি থেকে পাওয়া যায়। এইভাবে রেশম হচ্ছে এক ধরনের প্রাকৃতিক প্রাণীজ তন্তু যা পলু পোকার গুটি থেকে বিশেষ প্রক্রিয়ায় পাওয়া যায়। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলে এই ছয়টা। পানিতে অদ্রবণীয়, তাপ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, স্থায়িত্ব বেশি। এর রেশমের সাথে হচ্ছে পশমের তুলনা করবো, রেশম যখন করবো তখন পশমের তুলনা, তাহলে এর স্থায়িত্ব পশমের তুলনায় কম, এর গলনাঙ্ক পশমের তুলনায় কম, আর এর জলীয় বাষ্পে প্রভাব বেশি, এর হচ্ছে জলীয় বাষ্পের প্রভাব বেশি। রেশমের সাথে যখন করবো তখন পশমের তুলনা করে করব। ঠিক একইভাবে পরের প্রশ্ন কি বলছে, রেশমের ব্যবহার, ওই যে সুতা, দড়ি, তারপর কাপড়, তারপর হচ্ছে মোটা কাপড়, সেই কাপড়, তারপর হচ্ছে সার্জিক্যাল সুতা তৈরিতে, ড্রেসিংয়ের সুতা তৈরিতে, প্যারাশুট তৈরিতে, শিল্প কারখানায়, গবেষণাগারে এগুলো ব্যবহার করা হয়। রেশম তৈরি করার প্রক্রিয়া, রেশমা ভাবি এলাই গেলাই সেরিসে, তাও ট্রাই করছে এলাইতে। আচ্ছা, রেশম হচ্ছে প্রথম কথা, রেশম হচ্ছে 4টি অ্যামাইনো অ্যাসিডের পলিমার, এটা হচ্ছে অ্যালাইনিন, অ্যালাই গেলাই ফেলিছে, 4টি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এই 4টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন, তারপর হচ্ছে অ্যালাই গ্যালাই, গ্লাইসিন, গ্যালাই সেরিসে, তাও ট্রাই করছে, টাইরোসিন, তাও হচ্ছে ট্রাই করছে, এইগুলোর সমন্বয়ে গঠিত। এবার হচ্ছে পশম কি, পশমও ঠিক একই ধরেছে। পশম হচ্ছে এই যে পশম হচ্ছে একটি প্রাকৃতিক তন্তু যা মেষ, ছাগল, ভেড়া জাতীয় প্রাণীর লোম থেকে উৎপন্ন হয়। এর বৈশিষ্ট্য যখন দেব, এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য, এই 6টা।
এর বৈশিষ্ট্য পানিতে অদ্রবণীয়। তারপর হচ্ছে এই ছটা হচ্ছে এর বৈশিষ্ট্য, এর ব্যবহার দড়ি সুতা থেকে শুরু করে একটু আগে যা দিচ্ছিলাম। তবে পশম এটা হচ্ছে উল, এর ক্ষেত্রে হচ্ছে পশমের ক্ষেত্রে আছে হচ্ছে ডায়াপার তৈরিতে ব্যবহৃত হবে, আর হচ্ছে শব্দ শোষণে ব্যবহৃত হবে। ডায়াপার তৈরিতে শব্দ শোষণে ব্যবহৃত হবে। পশমের রেশম হচ্ছে 4টা, আর পশম হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এর ভিতরে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডের ভিতরে আছে ওটা হচ্ছে অ্যালাইসিন, আর হচ্ছে আইসোলিউসিন, ওটা হচ্ছে অ্যালাইসিন, এটা হচ্ছে আইসোলিউসিন, এটা হচ্ছে গ্লাইসিন, এখানেও হচ্ছে গ্লাইসিন, গ্লাইসেরিসে, এটা হচ্ছে সেরিন, এটা হচ্ছে সিস্টিন, সিস্টিন ঠিক আছে। আর হচ্ছে অ্যালাউসিন, আইসোলিউসিন, আর আইসোলিউসিন, আর হচ্ছে শুধু লিউসিন, এবং এগুলো হচ্ছে ট্রাইকোসিন, আর গ্লুটামিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। রেশম ও পশমের ভিতরে পার্থক্য থাকলে স্থায়ী গলনাঙ্ক জলীয় বাষ্প। এটা কি উৎপত্তি উৎস, রেশমের সংজ্ঞা পলু পোকার গুটি থেকে উৎপত্তি, আর এর পশম হচ্ছে কি, এটা হচ্ছে পলু পোকার গুটি থেকে উৎপত্তি। পশম হচ্ছে কিসের থেকে উৎপত্তি, এটা হচ্ছে মহিষ জাতীয়। এর স্থায়িত্ব হচ্ছে যেহেতু রেশমে এটা হচ্ছে তুলনামূলক কম, পশম প্রাণিত্ব এটা বেশি জলীয় বাষ্পে। এর প্রভাব হচ্ছে কি, এর গলনাঙ্ক হবে কম, এর গলনাঙ্ক হবে বেশি, এটা গলি যাবে বেশি। জলীয় বাষ্পের প্রভাব হচ্ছে এর বেশি, জলীয় বাষ্পে এর প্রভাব বেশি হবে, এর হচ্ছে কম হবে। এগুলো ছাড়া আমরা জানি রেশম হচ্ছে 4টা অ্যামাইনো অ্যাসিডের পলিমার, 4টা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে 20টি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এই রেশমকে বলা হয় তন্তু রানী এবং পশম হচ্ছে সবচেয়ে প্রাচীন তন্তু, এই দুটো মনে রাখতে হবে। এটা হচ্ছে 4টে রেশম হচ্ছে 4টি, এবং এ হচ্ছে 20টি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এবার নাইলন কি, নাইলনেও একই ধরনের সূত্রে যেতে হবে। নাইলন হচ্ছে কি, নাইলন হচ্ছে নন সেলুলোজিক সিনথেটিক ফাইবার, এটা কিসের সমন্বয়ে গঠিত, এটা এই যে ডাইঅ্যামিন ও ডাইক্লোরো অক্সালিক অ্যাসিড এর সমন্বয়ে এটি হচ্ছে গঠিত। তারপর এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য যখনই চাবে তখন কি আমি এইগুলো দেবো। বৈশিষ্ট্যগুলোতে হচ্ছে 1 2 3 4, আর পার্থক্যতে হচ্ছে এইগুলো। নাইলনে পানিতে অদ্রবণীয়, নাইলন তাপ পরিমাণ করতে পারে। ব্যাস বুঝে দিলাম। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, নাইলন কিন্তু রেয়নের থেকে বেশি টেকসই হবে, নাইলনের গলনাঙ্কও বেশি হবে, এবং তবে নাইলনের কি জলীয় বাষ্পের প্রভাব, নাইলনের সাথে আমি রেয়নের তুলনা করবো, তাহলে রেয়নের তুলনায় নাইলনের জলীয় বাষ্প প্রভাব হচ্ছে কম হবে। নাইলনের ব্যবহার একদম সেম, একই ব্যবহার, সুতা, দড়ি, কাপড়, ওই যা আছে সব একইভাবে তৈরি হবে। এই যে সুতা তৈরি, কাপড় তৈরি, প্যারাশুট তৈরিতে গবেষণা করে। নাইলনের প্রকারভেদ হচ্ছে, নাইলন হচ্ছে 6 প্রকার, নাইলন 4 প্রকার, 6, 11, 66 এবং 601। নাইলন 601 না, সরি 610। এবং নাইলন উৎপাদন প্রক্রিয়া আমি তো বলছি এটা মুখস্থই করতে হবে। এটা হচ্ছে SCS, এটা হচ্ছে সেলুলোজ প্লাস কস্টিক সোডা সমন্বয়, আর এটা হচ্ছে ডাইঅ্যামিন প্লাস, ডাইক্লোরো, তারপর হচ্ছে ডাইঅ্যামিন প্লাস হচ্ছে ডাইক্লোরো অক্সালিক অ্যাসিড, কার্বো অক্সালিড অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয়। রেয়ন কি, রেয়নও একই, এটা একটা সেলুলোজিক। এই যে রেয়নকে যখন যাবো তখন আবার রেয়নে যাবো। রেয়ন হচ্ছে সেলুলোজিক কৃত্রিম ফাইবার, যা সেলুলোজ ও কস্টিক সোডার বিক্রিয়ায় উৎপন্ন হয়। এর বৈশিষ্ট্য যদি বলে, বৈশিষ্ট্যগুলো সেম, এই একই বৈশিষ্ট্য। রেয়নের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার, ওটা হচ্ছে 4 প্রকার, রেয়ন হচ্ছে 3 প্রকার। রেয়ন ফুল রেয়ন ফুল অ্যাসিটেট, কিউপ্রোমোনিয়াম, এটা মনে রাখতে হবে, কিউপ্রোমোনিয়াম অ্যাসিটেট। এবার হচ্ছে কিউপ্রোমোনিয়াম, আর ডিসকোজ, তাহলে অ্যাসিটেট, কিউপ্রোমোনিয়াম এবং হচ্ছে ডিসকোজ। রেয়নের ব্যবহার একই, ওই সুতা, তারপর হচ্ছে দড়ি, তারপর কাপড়, শীতের পোশাক, যা সার্জিক্যাল সুতা, এগুলো সবগুলো। রেয়ন প্রস্তুত প্রক্রিয়ায় এই যে বলছি SCS, এটা সেলুলোজ প্লাস কস্টিক সোডা এর বিক্রিয়া এটা উৎপন্ন হয়। সেলুলোজ ও নন সেলুলোজ তন্তুর মধ্যে পার্থক্য কী? পার্থক্য এই 3টে থাকবে, সেলুলোজ হচ্ছে, আর হচ্ছে নন সেলুলোজ। এখন রেয়নের যে কীভাবে তো রেয়ন হচ্ছে এই সেলুলোজ ও কস্টিক সোডার বিক্রিয়া উৎপন্ন, এটা হচ্ছে
ডাইঅ্যামিন ও কার্বলিক অ্যাসিডের সমন্বয়ে কার্বো অক্সালিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। এখন সেলুলোজ ও নন সেলুলোজ তন্ত্র, এটা হচ্ছে সেলুলোজ, এটা হচ্ছে নন সেলুলোজ, এটা হচ্ছে সেলুলোজ, এটা হচ্ছে নন সেলুলোজ। যদি এটা বলে রেয়ন এবং নাইলনের ভিতরে, তাও এটা হচ্ছে সেলুলোজিক, এটা হচ্ছে নন সেলুলোজিক। এবার এর হচ্ছে রেয়ন, সেলুলোজ বলতে আমি কি রেয়নে বোঝাচ্ছি, নন সেলুলোজ রেয়ন, নাইলনের টেকসই বেশি, এর টেকসই হবে বেশি, এর গলনাঙ্ক হবে কম, এর জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে হচ্ছে কম। অর্থাৎ পার্থক্য থাকলে এই যে তিনটা, সেই তিনটা দিলাম। রাবার কি? এখন হচ্ছে রাবার বলতে আমি আসলে কি বুঝি? রাবার বলতে আমি আসলে বুঝি, আমি একটা জিনিসে হাত দিলাম, হাত দেওয়ার পর নরম লাগলো, তাহলে এটা হচ্ছে নমনীয়, এটা হচ্ছে এবং ইলাস্টিক জাতীয়, এবং হাত দিলাম, টাপলাম এবং বড় হলো, তাহলে হচ্ছে নমনীয় ইলাস্টিক ধর্মী একটি পলিমার, যা রাবার বৃক্ষের রস, পানি ও অ্যাসিডিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয় বা কৃত্রিম উপায়ে তৈরি হয়। বৈশিষ্ট্য একই, পানি, তাপ, বিদ্যুৎ। বৈশিষ্ট্য মানেই হচ্ছে এই অধ্যায়ের বৈশিষ্ট্য মানে পানি, তাপ, বিদ্যুৎ, স্থায়িত্ব, গলনাঙ্ক ও জলীয় বাষ্প। এই পানিতে অদ্রবণীয়, তাপ পরিবহন করতে পারে না, বিদ্যুৎ অপরিবাহী। রাবার প্লাস্টিক অপেক্ষা, আর রাবারের সাথে হচ্ছে প্লাস্টিক, রাবারের সাথে রেশমের সাথে পশম, রেয়ন, নাইলন এবং রাবার এবং হচ্ছে কি প্লাস্টিকের তুলনায় কম টেকসই। তার কারণটা হচ্ছে এটা থেকে রাবার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। রাবার তাপ প্রয়োগে কী হয়? সংকুচিত হয়। রাবার তাপ প্রয়োগে সংকুচিত হয়, যেটা হচ্ছে গলনাঙ্ক। পৃথিবীর প্রায় সব জিনিসের তাপ প্রয়োগে আয়তন বাড়ে, কিন্তু এটা হচ্ছে সংকুচিত হয়। আর একটা হচ্ছে এর জলীয় বাষ্প। রাবার বহুদিন ধরে বাইরে রেখে দিলে অক্সিজেনের সাথে এর যে জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, নষ্ট হয়ে যায় বা এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবার রাবারের ব্যবহার মনে যা চায় তাই লিখে দিলাম। বিভিন্ন বস্তুর প্রলেপ, বেলুন জাতীয় পণ্যে, রান্নায় ব্যবহৃত, এগুলো আসবে না, যদি আসে দিয়ে দিলাম। রাবারের ভৌত ও রাসায়নিক ধর্ম। মজার বিষয় হচ্ছে ভৌত ধর্ম হচ্ছে এই যে পানি, তারপর হচ্ছে তাপ, এই বিদ্যুৎ, এই তিনটে হচ্ছে ভৌত ধর্ম। আর স্থায়িত্ব ও তারপর হচ্ছে গলনাঙ্ক এবং হচ্ছে জলীয় বাষ্প, এইগুলো হচ্ছে রাসায়নিক। অর্থাৎ ভৌত ধর্ম, অর্থাৎ আবার পরিবর্তন হয়ে আগের রূপে আসবে। তাহলে এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, রাবার পানিতে অদ্রবণীয়। কিন্তু কিছু এবার যেহেতু এটা শুধু ভৌত বলে আর রাসায়নিক ধর্ম বলে বৈশিষ্ট্যের আকারে আসে, সুতরাং এখানে একটু বিস্তারিত লিখতে হবে। বিস্তারিত লিখতে গেলে কী হতে হবে? পানিতে অদ্রবণীয়, তবে সামান্য কিছু উপাদান পানিতে দ্রবণীয়, তবে রাবারের সামান্য কিছু উপাদান পানিতে দ্রবণীয় গেল এক। তারপর তাপ পরিবহন ক্ষমতা, তাপ পরিবহন করতে পারে না, তবে এটা তাপ পরিবহন করতে পারে না এটুকুই, কিন্তু রাবারের তাপ দিলে এটি সংকুচিত হয়, পরে গলে যায়। এটা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তবে ইদানিং বিজ্ঞানীরা বিদ্যুৎ পরিবাহী রাবারের আবিষ্কার করছে। এগুলো ছাড়া যদি মনে থাকে দিলাম, ইলাস্টিক ধর্মী, না থাকলে দিলাম না। এবার হচ্ছে রাসায়নিক, এটা হচ্ছে স্থায়িত্ব। রাবার স্থায়িত্ব, এরা বাইরে রেখে দিলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। রাসায়নিক ধর্ম, এটা আর কখনো ফিরে আসবে না, নষ্ট হয়ে গেলে এটা আর ভালো অবস্থায় আসবে না। স্থায়িত্ব, এটা বাইরের সাথে এটা হচ্ছে গলনাঙ্ক, এটা হচ্ছে সংকুচিত হলে আর প্রসারিত হবে না। জলীয় বাষ্প, জল বা ক্ষুদ্র অ্যাসিড, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের সাথে বিক্রিয়া অংশ নেয় না। এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। রাবার স্থিতিস্থাপক কেন? রাবার একটা পানি বা রাবার একটা পানি জাতীয় হাইড্রোকার্বন, রাবার হচ্ছে একটু হাইড্রোকার্বন পলিমার। রাবার হচ্ছে কি একটা পানি জাতীয়, রাবার হচ্ছে রাবার একটা পানি জাতীয়, তো এটা মনে রাখতে কেন স্থিত? এটা একটা হাইড্রোকার্বন পলিমার, যার ফলে রাবারের এবার আর কি হাইড্রোকার্বন, যার ফলে এর কি দ্বিবন্ধন আকারে, এই যে প্রত্যেকটা জিনিস এইভাবে থাকে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত, রাবার একটি হাইড্রোকার্বন পলিমার, যা একটা পলিমার যা হচ্ছে দ্বিবন্ধন দ্বারা যুক্ত, ফলে চাপ প্রয়োগ করলে আমি যদি চাপ প্রয়োগ করি, তাহলে এই দ্বিবন্ধনের যে চেইন, এই যে চেইনগুলো প্রসারিত অবস্থায় যেটা প্রসারিত হয় এবং ছেড়ে দিলে এই চেইনগুলো আবার সংকুচিত হয়ে যায়। চেইনগুলো দ্বিবন্ধন আকারে, তো চাপ প্রয়োগ করলে এরকম হয়ে যায় এবং যখন ছেড়ে দেয় তখন আবার এরকম হয়ে যায়। এটা হচ্ছে দ্বিবন্ধন যারা যুক্ত, যখন চাপ প্রয়োগ করি তখন এটাকে প্রসারিত হয়ে যায়। অর্থাৎ এই যে শিকল চেইনগুলো পেঁচানো অবস্থায় যে থাকে, যে পেঁচানো অবস্থায়, এটা কি চাপ প্রয়োগ করে টানলে এটা প্রসারিত হয় এবং ছেড়ে দিলে তো আগের অবস্থানে চলে আসে। মূলত পরে রাখতে হবে যে হাইড্রোকার্বন পলিমার দ্বিবন্ধন যারা যুক্ত
এবং এটা চাপ প্রয়োগ করলে এটা প্রসারিত হয় এবং ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে। প্লাস্টিক কি? আমি প্লাস্টিক যখন দেখি তখন আমি কী বুঝি? প্লাস্টিকটা হাত দিলে দেখছি এটা হচ্ছে শক্ত। এটা যেহেতু রাবারের সাথে আমি প্লাস্টিকের তুলনা করছি, তাহলে রাবার হচ্ছে নমনীয়, এটা হচ্ছে শক্ত, এটা হচ্ছে ওটা হচ্ছে ইলাস্টিক ধর্মী, এটা হচ্ছে নন ইলাস্টিক এই ধর্মীয় পলিমার, যাকে একে উচ্চ চাপ ও উচ্চ তাপের মাধ্যমে এটাকে কাজ কি? এটা রাবার যেরকম রাবার তৈরি হয়, এটাকে রাবার যেরকম তৈরি হয় কীভাবে বললাম যে রাবার গাছের রস বা আঠা, পানি এবং অ্যাসিটিক অ্যাসিডের সাথে তৈরি হয়। তাহলে প্লাস্টিক কীভাবে তৈরি হচ্ছে? প্লাস্টিক হচ্ছে একে উচ্চ চাপ ও উচ্চ তাপ দিয়ে এটাকে একটা ছাঁচে বিভিন্ন প্রয়োজনীয় ছাঁচে ফেলিয়ে ব্যবহার্য দ্রব্য সামগ্রীতে পরিণত করা হয়। এর বৈশিষ্ট্য একদম সেম এই বৈশিষ্ট্যগুলো এই যে তারপর হচ্ছে এর ব্যবহার এর ব্যবহার। প্লাস্টিকের প্রকার, প্লাস্টিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক হচ্ছে এই যে কলমের প্লাস্টিক, এটাকে তাপ দেবো এটা গলে যাবে, তাপ দেবো এটা হচ্ছে গলে যাবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আবার ওই শক্তটাকে আবার তাপ দিলে গলে যাবে, ঠান্ডা করলে শক্ত হবে। কিন্তু যেটা হচ্ছে ফ্রাই প্যানের হাতল, সেটা হচ্ছে থার্মোসেটিং, অর্থাৎ সেট হয়ে আছে, এটাকে একবারই তাপ দিয়ে গলায় একটা আকার দেওয়া যাবে, ছাঁচে ফেলে একটা আকার দেওয়া যাবে, পরবর্তীতে তাপ দিলে পুরো এটা শক্ত হবে কিন্তু এটা আর গলবে না। এটাই হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। মেলামাইন একটা থার্মোসেটিং প্লাস্টিক, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম এই তিনটেই, পানিতে অদ্রবণীয়, তাপ পরিবহন ক্ষমতা নেই, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নেই। আর রাসায়নিক ধর্ম ওই যে স্থায়িত্ব, এটা হচ্ছে স্থায়িত্ব। তাহলে স্থায়িত্ব কি? স্থায়িত্ব বেশি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। এর হচ্ছে গলনাঙ্ক, হচ্ছে তাপ প্রয়োগ করলে এটা কি হচ্ছে, এটা পুরালে প্রচুর তাপ উৎপন্ন করে, সেই তাপ আর ফিরে আসবে না, বা এটা হচ্ছে গলে যাবে। গলে গেলে কিন্তু যদি আমি এটা লিখি যে তাপ প্রয়োগ করে গলে যাবে, গলে গেলে কিন্তু সেটা আগের অবস্থায় আসবে। অর্থাৎ এখানে এটা মনে রাখতে হবে, তাপ প্রয়োগ করলে প্রচুর তাপ উৎপাদন করে, ওই তাপকে আমি আবার ফিরায়ে প্লাস্টিকে আনতে পারবো না। সুতরাং এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। আর হচ্ছে কি জলীয় বাষ্প, এটা জল, দুর্বল ক্ষার ও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। রাবার ও প্লাস্টিকের মধ্যে পার্থক্য, ওই যে রাবার হচ্ছে রাবারের বৈশিষ্ট্য, রাবারের সংজ্ঞা টঙ্গা যেটাই দিলাম। রাবার নমনীয়, এটা শক্ত, এটা ইলাস্টিক ধর্মী, এটা নন ইলাস্টিক ধর্মী। স্থায়িত্ব, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। এটা হচ্ছে টেকসই কম, এটা হচ্ছে টেকসই বেশি, তাপ প্রয়োগে এটা সংকুচিত হয়। গলনাঙ্ক যেটা আছে স্থায়িত্ব, গলনাঙ্ক হচ্ছে কি তাপ প্রয়োগে সংকুচিত হয়, এটা হচ্ছে প্রসারিত হয়। জলীয় বাষ্প, এতে হচ্ছে রাবারের জলীয় বাষ্পের প্রভাব সামান্য, এতে কোনো একবারেই নেই। পরিবেশের ভারসাম্যহীনতা রাবার ও প্লাস্টিকের ভূমিকা। হ্যাঁ, রাবার যখন আমি মাটিতে ফেলাই দিচ্ছি তাহলে কি হচ্ছে, এটা পচতেছে না। রাবার বা প্লাস্টিক আমি যখন মাটিতে ফেলাই দিচ্ছি, এটা কি হচ্ছে, পচতেছে না, অপচনশীল দ্রব্য। তাহলে মাটির যে বাতায়ন পদ্ধতি সেটা হচ্ছে না, ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। একই সাথে আমি যদি এটা মাটিতে না ফেলাই পানিতে ফেলাচ্ছি, তখন বিভিন্ন প্রাণী খাচ্ছে, যেমন মাছ খাচ্ছে, তারপর তিমি খাচ্ছে, এই কারণে মাছও মরে যেতে পারে, তিমিও মরে যেতে পারে। বা এই মাছগুলো আমরা যখন খাচ্ছি তখন আমাদের শরীরেও এগুলো প্রবেশ করতে পারে। এছাড়া নদীর নাব্যতা নষ্ট করে ফেলতেছে। তারপর হচ্ছে জলাভূমি, এর ফলে কি জলাবদ্ধতা হচ্ছে, উদ্ভিদের ব্যাপন প্রক্রিয়ায় ব্যাহত হচ্ছে। এবং এগুলো যদি আমরা পোড়াই তাহলে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইড নামক গ্যাস ছড়াচ্ছে, যা আমাদের জন্য খুবই মারাত্মক। এবার হচ্ছে প্লাস্টিক ও রাবারের ব্যবহারের সতর্কতা, যেখানে সেখানে না ফেলা, পুনঃব্যবহার করা, খোলা জায়গায় না পোড়ানো উচিত, নদী বা সমুদ্রে ফেলা উচিত না। পলিথিন কাকে বলে? দেখো, আমি পলিথিন বলতে আমি কী দেখতেছি, একটা স্বচ্ছ নীলাভ সাদা, স্বচ্ছ না, এটা কিন্তু অস্বচ্ছ হবে। এটা হচ্ছে অস্বচ্ছ, কারণ আমরা যখন শুধু একটা পলিথিন দেখছি তখন এটা স্বচ্ছ, কিন্তু যখন এটা অনেকগুলো পলিথিন, মানে যখন এটা বান্ডেল আকারে থাকে তখন সেটা থেকে অস্বচ্ছ। তাহলে এটা হচ্ছে অস্বচ্ছ নীলাভ সাদা, একটি পাতলা, একটি পাতলা থার্মোপ্লাস্টিক, পলিথিনের পাতলা থার্মোপ্লাস্টিক। একটা আমি প্রথমে দেখতে একটা অস্বচ্ছ নীলাভাব সাদা পাতলা থার্মোপ্লাস্টিক, যা কীভাবে তৈরি হচ্ছে, এবং এটা কীভাবে তৈরি হচ্ছে, প্রত্যেকটা তো কীভাবে তৈরি হচ্ছে এটা লিখতেছি। এটা তো পলিথিন কীভাবে তৈরি, যা ইথিনের একাধিক ইথিনের যা একাধিক ইথিন মোনোমার হিসেবে একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি হয়, যা ইথিন পলিথিনের মনোমারকে। এটা হচ্ছে পাতলা থার্মোপ্লাস্টিক, যা ইথিন পলিমারের দ্বারা গঠিত। এই একাধিক ইথিন
মনোমার, একাধিক ইথিন মনোমার একসাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে। ইথিনকে ওই যে ইথিন যে মনোমার, ইথিন নির্দিষ্ট চাপে ও উচ্চ চাপে অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া পরস্পর যুক্ত করে পলিথিন গঠিত হয়। মেলামাইন হচ্ছে একটা থার্মোসেটিং প্লাস্টিক। এটা কি করে তৈরি হচ্ছে, আমরা যখন মেলামাইন আঁকাচ্ছি Ti2O, এটা আসতে পারে যে মেলামাইন কীভাবে গঠিত হয় বা এর প্রক্রিয়া, তখন আমি বলবো যে এই যে, আর যদি না আসে তাহলে জাস্ট মেলামাইন কি, মেলামাইন হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। এটা কি এর বৈশিষ্ট্য লিখলাম, এটা হচ্ছে তাপ প্রয়োগে গলবে না, শক্ত হবে, থার্মোসেটিং প্লাস্টিকের মতো নয় এরকম। আর যদি বলা এটি কীভাবে প্রস্তুত করা হয়, তখন এই যে মেলামাইনের মাঝখানে TiO2 এবং ইউরিয়া, এটা কি আছে প্রভাবক হিসাবে, TiO2 এর উপস্থিতিতে ইউরিয়াকে উত্তপ্ত করে মেলামাইন তৈরি হয়। ইউরিয়াকে উত্তপ্ত করে মেলামাইন তৈরি করা হয়। টেফনল কি, এটা হচ্ছে টেফনল হচ্ছে পলি টেট্রাফ্লোরোইথিন, যা টেট্রাফ্লোরোইথিন ও ফেনটন টেট্রাফ্লোরোইথিনকে ফেনটন ডাবারিকের উপস্থিতিতে উত্তপ্ত করে পলিটেট্রাফ্লোরোইথিন উৎপন্ন করা হয়। এটার হচ্ছে ব্যবহার করা হয়, এটা কি হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করা হয়, বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্রতে ব্যবহার করা হয়, বিদ্যুৎ, এটা যেহেতু আর বৈশিষ্ট্য, এগুলো কি পলিথিন জিনিস কি বিদ্যুৎ অপরিবাহিত হয়, সুতরাং হচ্ছে বৈদ্যুতিক বিভিন্ন অ্যাপ্লায়েন্সে যন্ত্রপাতির হাতলে ব্যবহৃত করা হয়। ব্যাকোলাইট একটা থার্মোসেটিং প্লাস্টিক। পিভিসি একটি থার্মোপ্লাস্টিক, যা এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার আমি জানি কি ক্লোরোইথিন এর হচ্ছে ক্লোরোইথিন। আর তুলা বলে, তুলা একটা উদ্ভিজ্জ প্রাকৃতিক তন্তু, যা বিভিন্ন উদ্ভিদের ফুল বা বিভিন্ন উদ্ভিদ থেকে সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। ব্যাস শেষ।